অ্যানোমালি টেস্টের মাধ্যমে জেন্ডার আইডেন্টিফিকেশন করা যায়। ডক্টর আমাকে যেটা বলেছে সেটা দেখে তো আমি অবাকই হয়ে গেছি প্রায়। এখন একটা আশ্চর্য জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, যেটা মিরাকেল হয়েছে। আমি জানি না এটা কারোর সাথে হয়েছে কিনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। হোপসো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে আসলাম তোমাদের সামনে। ছোট্ট একটা ভিডিও করব আজকে। তো যারা উডবি মম আছো আর যারা প্রেগনেন্ট আছো তাদের জন্য হয়তো ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আমার প্রেগনেন্সি শুরুতে আমার 9 উইকস থেকে আমি ইউজি টেস্ট করি। তো 9 উইকস এর পর 13 উইকসে আবার আমাকে এনটি স্ক্যান দেয়, যেটা সব প্রেগনেন্ট মায়েদেরই করা উচিত। তো এনটি স্ক্যানেই মোটামুটি ধরা পড়ে যে বাচ্চা সবকিছু ঠিকঠাক আছে কিনা বা বাচ্চা প্রতিবন্ধী কিনা। তো এনটি স্ক্যানই সবকিছু ধরা পড়ে। তো এনটি স্ক্যানটা করা খুবই গুরুত্বপূর্ণ। ওটা 13 উইকস এর মধ্যেই করতে হবে, তবে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো মায়ের আশীর্বাদে এনটি স্ক্যান আমার ভালোই ছিল, নর্মালি ছিল, কোনো রকম প্রবলেম ছিল না। তারপর যে টেস্টটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান। এই টেস্টটা প্রেগনেন্সিতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করতে হবে। আর যারা জানো না তাদেরকে বলছি, এই টেস্টটা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টেস্টের মাধ্যমেই ধরা পড়ে যে বাচ্চার হার্ট, ব্রেন, হাত, পা, চোখ সবকিছু ঠিকঠাক আছে কিনা। অ্যানোমালি টেস্টের মাধ্যমে জেন্ডার আইডেন্টিফিকেশন করা যায়, কিন্তু আমার মনে হয় জেন্ডার আইডেন্টিফিকেশন করাটা কোনো মা বাবারই উচিত নয়। কেন কি, এটা আমাদের দেশে টোটালি ইলিগেল। আর সব থেকে বড় কথা, একটা মা বাবার সব থেকে বড় যেটা কাম্য সেটা হচ্ছে সুস্থ সন্তান। ছেলে মেয়ে যেটাই হোক না কেন, এখন ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাৎই নেই। ছেলে মেয়ে যেটাই হোক না কেন, সব থেকে বড় কথা একটা সুস্থ সন্তান। কারণ একটা মা 9 মাস বাচ্চাটাকে গর্ভে নিয়ে যখন জন্ম দেয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সেটা মাটা 9 মাস জার্নিটা ফেস করেই তারপর বাচ্চাটা দুনিয়াতে আসে। তো হোপসো একটা মায়ের ক্ষেত্রে ছেলে মেয়ে সেটা কখনোই ম্যাটার করে না। কিন্তু অনেকেই বলে হার্টবিটের মাধ্যমে জেন্ডার আইডেন্টিফিকেশন করা যায়, অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে জেন্ডার আইডেন্টিফিকেশন করা যায়। কিন্তু যদিও আমার এসবের কোনো ইয়ে ছিল না, আমার শুধু এখন, আমার শুরু থেকে আর এখন একটাই কাম্য যে একটা সুস্থ বাচ্চা যাতে আমাদের হয়। তো অ্যানোমালি স্ক্যানটা আমি আজকে সেটাই নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যে অ্যানোমালি স্ক্যান রুমে আমার সাথে কি কি হয়েছিল। আমাকে প্রথম অ্যানোমালি টেস্ট দিয়েছিল ডক্টর 18 উইকসে, তো ফেব্রুয়ারি 9 তারিখে ছিল। আমিও রীতিমতো ডেট অনুযায়ী আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টেস্ট করাতে যাই। কিন্তু যাওয়ার পর আমাকে সবকিছু করা হয়, রুমে নিয়ে যাওয়া হয়, শুয়ে দেওয়া হয়। ডক্টর সবকিছু ইউজির জন্য রেডিও করে ফেলেন, কিন্তু ডক্টর এরপর দেখে বলেন যে এখনো বাচ্চা অ্যানোমালি টেস্টের জন্য প্রিপেয়ার হয়নি, কারণ সবে মাত্র তখন আমার 18 উইকস রানিং। তো এটা মেইনলি করাতে হয় 18 উইকস থেকে 22 উইকস এর মধ্যে। তো 18 উইকস এর পরে করালে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, তো যেটা আমার তখনও হয়নি। তারপর অ্যানোমালি টেস্টের জন্য যখন আমাকে রুমে নিয়ে যাওয়া হয়, রুমে নিয়ে আমাকে তো শুয়ে দেওয়া হয়। এবার সব ইউজি করার আগে আমার রীতিমতো টেনশন লাগে, কারণ ওকে তো ঢুকতে দেয় না, তো আমিও ঢুকি ভেতরে। তারপর আমাকে শুয়ে দেওয়ার পর ডক্টর যখন বলে যে, ডক্টর আমাকে যেটা বলেছে সেটা দেখে তো আমি অবাকই হয়ে গেছি প্রায়। ডক্টর আমাকে বলছে বাচ্চা এখনো অনেক ছোট, এখন কিছু সেভাবে বোঝা যাবে না। এবার আমি ভয় পেয়ে গেছি যে হয়তো আমার বাচ্চা ঠিকভাবে বাড়েনি বা আমারই কোনো সমস্যা হয়তো, যার কারণে অ্যানোমালি স্ক্যানটা হচ্ছে না। তারপর আমি ডক্টরকে জিজ্ঞেস করাতে উনি বলে যে না, বাচ্চা এখনো তোমার সেভাবে অ্যানোমালি স্ক্যানের জন্য প্রিপেয়ার হয়নি, এখন অনেকটা দেরি আছে, তুমি আরো 2 উইকস বাদে আসো, তখন ভালো রেজাল্ট পাওয়া যাবে। তারপর আমি সেই হিসেবে আমি 21 উইকসে যাই, 2 উইকস বাদেই যাই আমি। তারপর একইভাবে আমাকে অ্যানোমালি স্ক্যানের রুমে নিয়ে যাওয়া হয়, সবকিছু প্রসেস করা হয়। তো করার পরে তারপর 10 মিনিটস এর মতো আমার সময় লেগেছিল। 10 মিনিটস এর মধ্যে উনি সবকিছু রিপোর্ট করে দিয়েছে, মানে একদম হেড টু টো সবকিছু উনি দেখে ফেলেছেন। তো আমাকে তো দেখতে দেওয়া হয় না, আমি জাস্ট হার্টবিটটা শুনেছিলাম। আর তারপর রিপোর্ট তো আসে পরের দিন, একদিন তো সময় লাগে। তারপর ডক্টরের কাছে গিয়েছিলাম সেই হিসেবে। তো অ্যানোমালি স্ক্যানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চার হাতের তালু, স্কিন, হার্ট, ব্রেন, এগুলো সবকিছু ঠিক আছে কিনা এটা দেখা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা প্রেগনেন্ট মম আছো, যারা অ্যানোমালি স্ক্যানটা করবে বা করেছো, তারা অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করবে যে তোমার বাচ্চার হাতের তালু, স্কিন সবকিছু ঠিক আছে কিনা, কারণ অ্যানোমালি স্ক্যানে এগুলোই মেন বেশি ইম্পর্টেন্ট।
তো গ্রেড 1 ম্যাচুরিটি এটা খুবই ভালো। তো তোমরা সেটা অবশ্যই রিপোর্টে চেক করে নেবে গ্রেড 1 ম্যাচুরিটি আছে কিনা। আর আমার বাচ্চার স্কিন অ্যাপিয়ারেন্সটাও নর্মাল আছে, ভগবানের আশীর্বাদে সবকিছু ঠিকঠাক আছে। তো তোমরা যারা করছো বা করবে সামনে অবশ্যই এগুলো চেক করে নেবে, কারণ এগুলো চেক করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় ডাক্তাররা হয়তো বলতেও ভুলে যায়, কারণ ওনারা অনেক এক্সপিরিয়েন্স থাকে, ওনারা ফটফট রিপোর্ট দেখে ওনারা বলে দেয় হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তুমি নিজ থেকে বারবার জিজ্ঞেস করে নেবে যে বাচ্চার হার্ট, ব্রেন, হাতের তালু, স্কিন, তারপর চোখের মনি, এগুলো সবকিছু ঠিক আছে কিনা, এগুলো জেনে নেওয়াটা আমাদের দায়িত্ব। এখন একটা আশ্চর্য জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, যেটা মিরাকেল হয়েছে। আমি জানি না এটা কারোর সাথে হয়েছে কিনা। তো আমি ফার্স্ট ইউজি করেছি আমার প্রেগনেন্সি 9 উইকসে, প্রথম ইউজি যেটা আমি করেছি নর্মাল ইউজি। তো ওখানে আমার বাচ্চার হার্টবিট ছিল 172 বিট পার মিনিট, যেটা অনেকটাই বেশি ছিল, চাইলে তোমরা দেখে নিতে পারো। তারপর আমি সেকেন্ড ইউজি করে হচ্ছে 13 উইকসে, যেটা এনটি স্ক্যান, যেটা তোমাদের সাথে বললাম। এই এনটি স্ক্যানটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এনটি স্ক্যান আর অ্যানোমালি স্ক্যান দুটোই করবে। তো এনটি স্ক্যান 13 উইকসে আমার বাচ্চার হার্টবিট এসছে 172, আবারও সেমই এসছে। আর যেটা দেখে আমি সব থেকে বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে, আমি হয়তো ভেবেছি এবারও হয়তো 172-র আশেপাশে থাকবে, বা বেশি হবে বা কম হবে, কিন্তু এতটা কম হবে বা এতটা বেশি হবে সেটা ভাবতেই পারিনি। তো এটা আমি সব থেকে বেশি অবাক হয়েছি। এবার অ্যানোমালি স্ক্যান করেছি 21 উইকসে, আর এবার আমার বাচ্চার হার্টবিট ছিল 150। তো সবাই বলে যে হার্টবিট দেখে বেবি জেন্ডার আইডেন্টিফিকেশন করা যায়, বেশি হলে মেয়ে, কম হলে ছেলে, এটার কোনো ভ্যালু নেই, এটা সত্যি কোনো ভ্যালু নেই। আমি যদিও এটা বিশ্বাস করি না, কিন্তু 135ও মেয়ে হয়েছে, আবার 172তেও ছেলে হয়েছে, এরকমও আছে অনেক কেস। তো এগুলো জাস্ট মিথ, অনেকের সাথে মিলে যায় বলে সবাই বলে যে না হার্টবিট দেখো জেন্ডার আইডেন্টিফিকেশন করা যায়। তো এখন সব থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ বাচ্চার হেড, ফেস সবকিছুই দেওয়া আছে। তো ফেসে এখানে দেখতেই পাচ্ছ সবকিছু লেখা আছে, বোথ আইবল সিন, সব দেখো এখানে স্কিনের সম্বন্ধ লেখা আছে, নেকের সম্বন্ধ লেখা আছে, সবকিছুই লেখা আছে, ওর লিভার ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। তো তোমরা অবশ্যই এগুলো চেক করে নিও। এখানে দেখো স্কিনের সম্বন্ধে লেখা আছে নর্মাল অ্যাপিয়ারেন্স, স্কিনটা তার মানে ঠিকঠাকই আছে, চেস্টটা লেখা আছে, ব্রেন সম্বন্ধে লেখা আছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাচ্চার হার্ট, এটা তোমরা অবশ্যই ডক্টরকে জিজ্ঞেস করবে এটা ঠিক আছে কিনা। হার্টবিট দেখে, অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট দেখে বেবি জেন্ডার কখনোই আইডেন্টিফিকেশন করা উচিত নয়। তো যারা প্রেগনেন্ট মম আছো এগুলো ভাবা উচিত না, এগুলো মাথায় আনা উচিত না, কারণ ভগবান যা দিয়েছেন সবসময় ভগবানের কাছে এটা নিয়ে কৃতজ্ঞ থাকা উচিত, উনি যা দিচ্ছেন তা যেন সুস্থভাবেই দেয়। কারণ এগুলো ভাবা মানে যে আসছে বা যে আসবে তাকে অপমান করা, যেটা সত্যি কথা। তো যে আসুক না কেন সুস্থভাবে পৃথিবীতে আসুক, আর প্রেগনেন্সি জার্নিটাকে তোমরা সবাই এনজয় করো। এটা কোনো ডিজিজ না, তো এটাকে এনজয় করো, ঘুরে বেড়াও, খাও দাও, ঘুমাও। যদিও কিছু কিছু যারা পুরোনো যুগের লোক আছেন ওনারা কিছু কিছু বৈশিষ্ট্য দেখে বা কিছু কিছু সিমটম দেখে বলে আমাদেরকে যে ছেলে হবে নাকি মেয়ে হবে। এগুলো যদিও কোনো প্রুফ নেই, তারপরও মিথ হিসেবে ধরতে পারো তোমরা বা মজা হিসেবে ধরতে পারো। তো ওনারা এগুলো বলতো তখনকার দিনে, আর তখন ওগুলো মিলেও যেত, যার কারণে এখনো অব্দি হয়তো সেগুলো অনেকেই বলে যে না এরকম হলে ওটা হবে, এই হলে ওটা হবে। তো সেরকম কিছু সিমটমই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। চলো তাহলে কি কি সিমটম দেখে বোঝা যায় বেবি বয় নাকি বেবি গার্ল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো প্রথমে যেটা বলে সেটা হচ্ছে স্কিন গ্লো করলে নাকি মেয়ে হবে, আর স্কিন যদি ফ্যাকাশে হয়ে যায়, অনেক একনি প্রবলেম হয় বা পিম্পল হয়, তাহলে ছেলে হবে। অনেকে আবার এটাও বলে যে স্কিনে যদি ফোলা ভাব চলে আসে তাহলে ছেলে হবে। তো এরকম অনেক কিছুই বলে, জানি না এগুলো হয় কিনা।
আর সব থেকে যেটা বলে সেটা হচ্ছে বাম কাত হয়ে শুলে নাকি ছেলে হবে আর ডান কাত হয়ে শুলে নাকি মেয়ে হবে। তো চলো এখন শেয়ার করি যে প্রথমে বেবি গার্ল হওয়ার কি কি সিমটম থাকে। তো বেবি গার্ল হওয়ার প্রথম সিমটম যেটা হচ্ছে স্কিনটা খুব গ্লো করে, স্কিনে কোনো পিম্পল একনি কিছু থাকে না, মর্নিং সিকনেস থাকে না মায়েদের। তারপর মা বেশি ডান কাত হয়ে শুতে ভালোবাসে। তারপর মায়ের বেশি টক খেতে ইচ্ছে করে। মায়েদের খুব বেশি বমিটিং টেন্ডেন্সি থাকলে নাকি বেবি গার্ল হয়, কারণ অনেকের আছে প্রেগনেন্সির শুরুতে বা শেষের দিক অব্দি বমিটিং টেন্ডেন্সি থাকে, অনেকের আবার বমি হয়েও যায়। সেসব ক্ষেত্রে অনেকেই বলে যে, বয়স্করা বলে বা আমি অনেক রিসার্চ করেও দেখেছি যে সেসব ক্ষেত্রেও নাকি মেয়ে হয়। তো এরকম অনেক কিছু আরো সিমটম আছে। আর ছেলে হওয়ার সিমটম যেগুলো সেগুলো হচ্ছে, প্রথমে যেটা সিমটম সেটা হচ্ছে প্রচন্ড স্কিনটা ফ্যাকাশে হয়ে যায়, চুলও প্রচন্ড পরিমাণে রাফ হয়ে যায়। তারপর স্কিনে প্রচুর পরিমাণে পিম্পল দেখা যায়, একনি দেখা যায়, র্যাশ বেরিয়ে যায় মায়েদের। আর মর্নিং সিকনেস থাকে প্রচুর পরিমাণে। আর ভমিটিং টেন্ডেন্সি সেরকম থাকে না যদিও। আর প্রচন্ড নোনতা আর মিষ্টির প্রতি মায়েদের ঝোঁক থাকে বেশি। আর মায়েরা বেশি বাম কাত হয়ে শুতেই সেই সময় প্রেফার করে বেশি, কারণ ছেলে হলে নাকি বাম কাত হয়ে শুতে মারা বেশি প্রেফার করে। তো জানি না এগুলো কোনো ভিত্তি আদৌ আছে কিনা, কারণ যা শুনে এসেছি বা যা দেখেছি, রিসার্চ করেছি, তাতে অনেকেই দেখেছি বলেছে যে এভাবে এই সিমটম গুলো ছিল, আমার ছেলে হয়েছে বা আমার মেয়ে হয়েছে। এইসব সিমটম গুলো যদিও কোনো প্রুফ নেই, এগুলো জাস্ট ভালো লাগা থেকে বলা বা মজার ছলে বলা, যেটাই বলো না কেন তোমরা। আবার অনেকে এটাও শুনেছি আমি, এটাও বলে যে মেয়ে হলে নাকি মায়েরা বিশ্রী হয়ে যায়, কারণ মেয়ে নাকি মায়ের সব সৌন্দর্য নিয়ে নেয়। তো এগুলো অনেক অনেক কিছুই কথা আছে, অনেকে অনেক কিছুই বলে। তোমাদের কাছে, তোমাদের যারা অবধি মম আছে এটাই বলবো, সুস্থ একটা বেবি হোক সবারই, সুস্থ একটা বাচ্চা সবাই চাই, সবারই যাতে সুস্থ একটা বেবি হয়। ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। হোপসো ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে যারা প্রেগনেন্ট মম আছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের মতো টাটা।